আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। আসন্ন বিধানসভা নির্বাচন এবং এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে আজ পশ্চিমবঙ্গে আসছেন নির্বাচন কমিশনের সদ্য নিযুক্ত স্পেশাল রোল অবজারভার এন.কে. মিশ্র। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা বা রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের নথি এসআইআর এর নথি হিসেবে গ্রহণ করা যাবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বিজেপি সহ বিরোধীরা রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে ঘোষিত যুবসাথী প্রকল্পের সমালোচনা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বসছেন বিজেপি নেতা অমিত শাহ একদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গ আসছেন। ইস্টবেঙ্গল জয় দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করেছে। আসছে বিস্তারিত খবরে। আসন্ন বিধানসভা নির্বাচন এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়াকে খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে আসছেন নির্বাচন কমিশনের সদ্য নিযুক্ত স্পেশাল রোল অবজারভার এন.কে. মিশ্র। আজ সন্ধ্যায় তিনি রাজ্যে পৌঁছবেন বলে জানা গেছে। এরপরই মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন, প্রশাসনিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতেই এই বৈঠক বলে কমিশন সূত্রে খবর। উল্লেখ্য, 1988 ব্যাচের অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক এন.কে. মিশ্রকে নির্বাচন কমিশন স্পেশাল রোল অবজারভার হিসেবে নিয়োগ করেছে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া তদারকি এবং নির্বাচনী প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করাই তাঁর দায়িত্ব। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা বা রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের নথি এসআইআর এর ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এই সিদ্ধান্তের কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি পাঠিয়েছে কমিশন। এ ব্যাপারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কমিশনের অবস্থান জানতে চেয়েছিলেন। তাঁর প্রশ্নের জবাবেই বিষয়টি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। একটি প্রতিবেদন। এসআইআর প্রক্রিয়ার শুনানিতে কোন নথি গ্রহণযোগ্য তা নিয়ে একাধিকবার ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য সরকারের দেওয়া এক চিঠির জবাবে কমিশন ফের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা এবং বাংলার বাড়ি প্রকল্পের আর্থিক সহায়তার অনুমোদনপত্র এসআইআর এ গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচিত হবে না। কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের 9 ফেব্রুয়ারির নির্দেশে যা বলা হয়েছে সেই গাইডলাইন অনুযায়ী নথি জমা দিতে হবে। তবে সেই সব নথির মধ্যে সরকারি আবাস প্রকল্পের শংসাপত্র প্রযোজ্য নয়। এমত অবস্থায় নথিপত্র গ্রহণ করার ক্ষেত্রে আরও একবার ইআরও এবং এইআরওদের সতর্ক করে দেওয়া হয়েছে কমিশনের তরফে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে রাজ্যে এসআইআর এর সঙ্গে যুক্ত সমস্ত কর্মী আধিকারিককে নিরপেক্ষ হয়ে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করার জন্য ফের একবার সতর্ক করে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এসআইআর যেদিন থেকে আরম্ভ হয়েছে একটাই বার্তা আছে, এজ পার রুল রেগুলেশন কাজ করতে হবে। কারো যে পাওয়ার আছে লাগাম ঝাড়া নেই। প্রত্যেক জায়গায় যেটা আছে রুল রেগুলেশন আছে, নোটিফিকেশন আছে, ল আছে, তা ফলোই করতে কাজ করতে হবে। 26-এ যে সুপ্রিম কোর্ট অর্ডার আছে ওটা নিয়ে এইআরওকে সব কেস ডিসাইড করতে হবে। যখন কাজ করছেন একদম নিউট্রালি কাজ করতে হবে, বেস্ট অন ডকুমেন্টস কাজ করতে হবে, ওদেরকে জানতে হবে। আমি এটাই বলছি কি যেটা আছে এজ পার রুল রেগুলেশন কাজ করাই বেস্ট আছে। আগেই জানানো হয়েছে, একাধিক গুরুতর অনিয়মের অভিযোগে রাজ্যের 7 এইআরওকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। 7 জনই রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে নিযুক্ত। তাদের বিরুদ্ধে এসআইআর এর কাজে অসদাচরণ, কর্তব্যে গাফিলতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। সাসপেনশনের পাশাপাশি এদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের তদন্ত শুরু করারও নির্দেশ দিয়েছে কমিশন। এদিকে রাজ্যের 4 আধিকারিককে আগেই সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু সেই নির্দেশ বাস্তবায়িত না হওয়ায় গত শুক্রবার দিল্লিতে নির্বাচন সদনে তলব করা হয় রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে। ওই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার জন্য আজ পর্যন্ত রাজ্যকে সময় দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 22শে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। মন কি বাতের জন্য এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য, মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। মাইগভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থ দেশ গড়ে তুলতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের ভূমিকা। এইমস কল্যাণীর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং চক্ষু চিকিৎসা বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব আজ শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন।
দিদি তো যুবদের জন্য দারুণ প্রকল্প এনেছেন রে। কি বলছিস রে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার আমাদের জন্যই এনেছে বাংলার যুব সাথী। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস চাকরিহীন যুবক যুবতীদের পাশে এবার মা মাটি মানুষের সরকার। চাকরি না পাওয়া পর্যন্ত 5 বছর অবধি মাসে 1500 টাকা দেওয়া হবে। 2026 সালের এপ্রিল মাস থেকেই চালু হচ্ছে বাংলার যুব সাথী প্রকল্প। স্বনির্ভর যুব, স্বনির্ভর বাংলা। ফিরে আসছি স্থানীয় সংবাদে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিজেপি রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে 40 বছরের নিচে বেকার ছেলে মেয়েদের জন্য যুবসাথী প্রকল্পের সমালোচনা করেছে। গতকাল দক্ষিণ মালদা লোকসভা 6টি বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়কের বিরুদ্ধে বিজেপি চার্জশিট পেশ করে। জেলা সদর দপ্তরে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক বৈঠকে বলেন, যুবসাথীর লাইনে সাধারণ মানুষদের দেখা গেলেও তৃণমূল কংগ্রেসের বেকারদের চোখে পড়ছে না। আমরা এই লাইনে সাধারণ মানুষ, সাধারণ ঘরে বেকারদেরকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তৃণমূলের বেকাররা কেন যাচ্ছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হলফনামায় উল্লেখ করেছেন তার কোনো বাড়ি নেই, তার কোনো গাড়ি নেই, চাকরিও করেন না, তার বয়স 40-এর মধ্যে, 18-র বেশি। তো সবার আগে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাইনে দাঁড়ানো উচিত 1,500 টাকা নেওয়ার জন্য। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সেই ভাতার জন্য আবেদন করছেন না? আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবে। অন্যদিকে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র সরকারি কর্মীদের পরিবর্তে শাসক দলের কর্মীদের হাতে কেন জমা দিতে হচ্ছে বা জমা দেওয়ার কোনো প্রমাণপত্র কেন দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন। যুবসাথী নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিক বিশৃঙ্খলা সাধারণ মানুষের চোখ খুলে দিয়েছে বলেও দাবি করেছেন তিনি। তৃণমূল সরকার দেখাতে গিয়েছিল যুব সাথী প্রকল্পের মাধ্যমে, সেটা আমরা মনে করি মানুষের একটা আই ওপেনারের কাজ হলো। এতদিন তো যেহেতু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নেই, নথিভুক্ত বেকার, অনথিভুক্ত বেকার এসব তো বালাই উঠেই গেছিল। পরিষ্কারভাবে দেখা যাচ্ছে মাইলের পর মাইল লম্বা লাইন, মানুষের ঢল। একটা দিনে 50 টাকা পাওয়ার আশায় মানুষ এইভাবে লাইনে এসে দাঁড়াচ্ছেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ভাতা দিয়ে ভোট কেনার লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। যুবসাথীর লাইনের মিছিল দেখছেন, এটাই আগামী দিনে তৃণমূল পার্টির মিছিলে জোর করে রূপান্তরিত করার চেষ্টা করা। ঠিক এই যে ভাতাটা দিচ্ছে, দিদি কিন্তু একবার এটা বলছে না যে ভাতা নেওয়ার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নাই। তৃণমূল পার্টির মিছিলে আসুন বা না আসুন, তৃণমূল পার্টিকে ভোট দেন বা না দেন, ভাতা আমার চলবেই। এই ভাতা দেওয়ার লাইনে যারা দাঁড়াচ্ছে তারা কি তৃণমূল দলের ভোট ব্যাংক, ডাটা ব্যাংক তৈরি হচ্ছে তাদের, কাদের কাদের আমি ভাতা দিলাম। ভোটের আগে তাদের কাছে তৃণমূলের তারা গিয়ে বলবে তোমাদের তো ভাতা চালু করেছে দিদি, দিদিকে ভোট দাও, নাহলে পরে ভাতা বন্ধ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসতে চলেছে। আগামী অর্থবর্ষের জন্য অন্তর্বর্তী বাজেটে ঘোষিত বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা দিতে অফলাইন ও অনলাইনে আবেদন জমা নেওয়ার কাজ চলছে। বৈঠকে তা নিয়েও আলোচনা হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ একদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গ আসছেন। দুপুরে কলকাতায় এসে হেলিকপ্টারে তিনি নদিয়ার মায়াপুরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে হেলিপ্যাড থেকে মায়াপুর ইস্কন মন্দিরে যাওয়ার পথে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। মন্দিরের ভেতরে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে পারেন ইস্কনের জয় পতাকা স্বামী। সেখানে বিগ্রহ দর্শন ও পুজো দেবেন শ্রী শাহ। তবে এই সফরে আপাতত কোনো রাজনৈতিক কর্মসূচি নেই বলে জানা যাচ্ছে। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে আটক মৎস্যজীবীর কাছ থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, রবীন্দ্র দাস নামে ওই মৎস্যজীবী আদতে বাংলাদেশি হলেও কয়েক বছর ধরে অবৈধভাবে কাকদ্বীপে অক্ষয়নগরে বসবাস করছিলেন। গত রবিবার জলসীমা লঙ্ঘন করে এদেশে ঢোকার সময় তাকে আটক করা হয়। রাজ্যে আগামী 7 দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং চলতি সপ্তাহের শেষের দিক থেকেই তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 1.5 ডিগ্রি কম। ইস্টবেঙ্গল জয় দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করেছে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় ইস্টবেঙ্গল 3-0 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে। 3টি গোল হয়েছে খেলার দ্বিতীয়ার্ধে। এজেজেরি 2টি, ফিগুয়েরা 1টি গোল করেছেন। কল্যাণীতে রঞ্জি ট্রফি সেমিফাইনালের দ্বিতীয় দিনে গতকাল বাংলার বিরুদ্ধে জম্মু কাশ্মীর প্রথম ইনিংসে 5 উইকেটে 198 রান করেছে। জম্মু কাশ্মীর বাংলার প্রথম ইনিংসে চেয়ে এখন 130 রানে পিছিয়ে আছে। এর আগে বাংলার প্রথম ইনিংস 328 রানে শেষ হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
আসন্ন বিধানসভা নির্বাচন এবং এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে আজ পশ্চিমবঙ্গ আসছেন নির্বাচন কমিশনের সদ্য নিযুক্ত স্পেশাল রোল অবজারভার এন.কে মিশ্র। বিজেপি সহ বিরোধীরা রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে ঘোষিত যুবসাথী প্রকল্পের সমালোচনা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ একদিনের সফরে আগামীকাল এ রাজ্যে আসছেন। ইস্টবেঙ্গল জয় দিয়ে এবারে আইএসএল অভিযান শুরু করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9:15 মিনিটে।